বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী যারা 2027-এ এসএসসি পরীক্ষা দিবে এবং 2026-25-এর যারা পরীক্ষা দিবে তারাও আমাকে নিয়মিত ফলো করতে পারো। যদিও একদম ফান্ডামেন্টাল বেসিক ডিসকাশন শুরু করেছিলাম প্রথম দিনে, অ্যাকাউন্টিং হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, এবং সেকেন্ড ক্লাসে আমরা লেনদেনের একটা ম্যাক্সিমাম পার্ট মানে একটা বড় অংশ শেষ করেছিলাম। আজকে আমরা মূলত সেই জায়গা থেকে কন্টিনিউশন করব, বাট সেটি করতে যে আমার কাছে মনে হয়েছে আমি যখন পড়িয়েছি, স্পেশালি যারা নন কমার্সে সে সিএসিএম এ পড়তে চায় বা যারা ক্লাস 9-এর, আমার ছেলেকে যখন আমি আলাপ করছিলাম তখন দেখেছি যে এই অ্যাকাউন্টিং ইকুয়েশন যে হিসাব সমীকরণ এটি বোঝানোর সময় যদি ফান্ডামেন্টালি ডেবিট ক্রেডিট এবং চার্ট অফ অ্যাকাউন্ট সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিয়ে দিই, তাহলে এটা অনেক বেশি স্বচ্ছভাবে বোঝা যায়। অর্থাৎ এই কোয়েশনটাকে এক্সপান্ড করবার জন্য আমরা আজকের ডিসকাশন দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো এই পর্যন্ত নিয়েছি তার ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ক্লাসটা যদি তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করো, আজকে যদি নিয়মিত এই ক্লাসটা দুই একবার করে টেনে দেখো তাহলে বুঝতে পারবে যে, রিপিট করে দেখো তাহলে বুঝতে পারবে যে যে কোনো জার্নাল তোমাদেরকে তোমাদের পরীক্ষায় যে 10 মার্কসের 15 মার্কসের যে জার্নাল আসে অর্থাৎ জাবেদা, সেটি কিন্তু একদম ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। সো উইদাউট ফার্দার ডিলে আজকে আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি, সেটি হচ্ছে কোন প্রতিষ্ঠানের হিসাব সমীকরণ নিয়ে আজকে মূলত ডিসকাশন করব। কোন প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ অর্থাৎ অ্যাসেট, মালিকানা সত্ত্ব ওনার সিকিউরিটি এবং বহির্দায় সমান হবে। অর্থাৎ এখানে আমরা এক্সটার্নাল লাইবিলিটি যেটাকে এল বলছি, ওনার সিকিউরিটি যেটি সেটি হচ্ছে ওনার সিকিউরিটিকে আমরা বলছি ওই। তাহলে এই বহির্দায় বা হচ্ছে যে লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি এটি যোগ করে সব সময় অ্যাসেটের সমান হবে। তো এই ইকুয়েশনটা দিয়েই কিন্তু মূলত আমরা জাবেদা এবং পরবর্তীকালে ইভেন আমরা যে আমাদের যে ফাইনাল হিসাব যে ফাইনাল অ্যাকাউন্টস বলে তোমাদের, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ লাভ ক্ষতি হিসাব এবং উদ্ধৃতপত্র অর্থাৎ ব্যালেন্স শিটও কিন্তু আমরা এই ইকুয়েশন থেকে ফলো করব। তো এই ইকুয়েশন পড়বানোর জন্য এটা বোঝার জন্য আমার কাছে মনে হয়েছে যে এই যে ধরো আমাদের যে এটা বোঝার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের সারা পৃথিবীতে আমরা যারা অ্যাকাউন্টিং করি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমরা দেখি আমাদের প্রত্যাহিক জীবনে আমরা দেখতে পারি যে যত রকম চার্ট অফ অ্যাকাউন্টস আছে। প্রথমে তোমাদেরকে একটু ক্লিয়ার করি চার্ট অফ অ্যাকাউন্টস মানে কি। চার্ট অফ অ্যাকাউন্টস মানে হচ্ছে যে আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি অর্থাৎ প্রতিবেদন তৈরি করি, হ্যাঁ বিবরণী তৈরি করি, এখানে একটা ব্যবসায় অনেক ঘটনা ঘটতে পারে। কখনো কখনো হচ্ছে তুমি এন্টারটেইনমেন্ট খরচ করতে পারো, অর্থাৎ মানে আমরা বিবেচনা করি যে কেউ তোমার এখানে অফিসে বেড়াতে আসছে তাকে খাওয়াতে পারো। তারপর কনভেন্স অর্থাৎ যাতায়াত ভাড়া, ইভেন তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের রেন্টাল পেমেন্ট অর্থাৎ বাড়ি ভাড়া, স্যালারি বা বেতন, এরকম শত শত হেড হতে পারে। চার এই এই একটা প্রতিষ্ঠানে যত রকম হিসাব হেড হতে পারে মানে হিসাবের যে একটা খাত হতে পারে, এই খাতগুলোকে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস বলে থাকি। আপাতত চার্ট অফ অ্যাকাউন্টসটা শুনে রাখো, এটা প্র্যাকটিক্যাল একটা ডিসকাশন, হয়তো তোমাদের কাজে লাগবে। তো এই চার্ট অফ অ্যাকাউন্টসে একটা প্রতিষ্ঠানের শত শত হেড থাকতে পারে, কিন্তু আমি আমার মতো করে এই সারা পৃথিবীর যত চার্ট অফ অ্যাকাউন্টস হতে পারে যত প্রতিষ্ঠানের, তাকে চারটা ভাগে ভাগ করেছি, মানে সমস্ত কিছু আমরা চারটা ভাগে নিয়ে আসব। প্রথম যদি বলি যে এটা হচ্ছে সম্পদ, হ্যাঁ তাহলে প্রথমটা হচ্ছে সম্পদ। আমরা যদি বলি যে দিস ইজ অ্যাসেট, অ্যাসেট বা সম্পদ। দ্বিতীয় নম্বরটি হচ্ছে ব্যয় অর্থাৎ এক্সপেন্স। তৃতীয়টা দায় বা লাইবিলিটি। আর চতুর্থ হচ্ছে আয় এবং রেভিনিউ। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে অ্যাকাউন্টিং ইকুয়েশন যখন আমরা একটু আগে দেখছিলাম তখন লিখছিলাম হচ্ছে যে এ ইকুয়াল টু কি বলছিলাম বলো, এল প্লাস ও ই। এল প্লাস ওই আমরা এখানে দেখছিলাম। এখন কোশ্চেন হচ্ছে আমি হিসাব সমীকরণের তিনটা জিনিস আনলাম, আর হচ্ছে হিসাব সমীকরণের তিনটা আছে অ্যাসেট ইকুয়াল টু এল প্লাস ওই, আর এখানে চারটা বলছি। তো চারটার বেসিক্যালি এই অ্যাসেট মানে সম্পদ যেটা হচ্ছে এখানে এ, এখানে আমরা এ যদি বলি অ্যাকাউন্টিং ইকুয়েশনে এটা হচ্ছে অ্যাসেট। দ্বিতীয় হচ্ছে যে লাইবিলিটি এল, এই যে লাইবিলিটি পেয়ে গেছি দায় এটাও পেয়ে গেলাম। তাহলে এই দুটো যদি সরাসরি পেয়ে যাই তাহলে কোশ্চেন হচ্ছে যে এই যে ব্যয়, এই ব্যয়টা, হ্যাঁ এই ব্যয়টা এবং হচ্ছে এই আয়টা এটা কোথায় কোথায় যাবে সেটি নিয়েও তোমাদেরকে একটু ডিফারেন্টলি বলছি। এই ওনার সিকিউরিটির ভিতরে এই দুটো আসবে, কিভাবে আসবে এটি আমি পরবর্তীকালে আলাপ করছি।
তো এই হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। আর আমি বলছি সারা পৃথিবীতে যত অ্যাকাউন্টিং হেড থাকবে সেই অ্যাকাউন্টিং হেডকে আমরা চারটা ভাগে ভাগ করব। তাহলে প্রথমটা পেলাম সম্পদ, দ্বিতীয়টা হচ্ছে ব্যয়, তৃতীয়টা হচ্ছে দায় বা লাইবিলিটি, এবং চতুর্থটা হচ্ছে আয়। এখন কোশ্চেন হচ্ছে যে এই চারটাকে আবার আমি মোটা দাগে, এই চারটাকে আমি মোটা দাগে তোমার হচ্ছে ভাগ করব, সেটি হচ্ছে দুইটা ভাগে। কোন দুইটা ভাগ? এই দুটোকে আমি একভাবে নিব, আর এই দুটোকে আমি আর একভাবে নিতে চাই। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো, যে আমরা যখন এখানে তোমার হচ্ছে এই প্রথম দুটোকে একসাথে নিচ্ছি, এইটাকে আমরা বলছি হচ্ছে সম্পদ এবং ব্যয়। এই দুটোর নেচার একই, এই দুটোর নেচার বা এটার ইয়েটা একই রকম, এটা একই একই গোত্রীয়, হ্যাঁ, একই গোত্রীয়, এটি একই গোত্রীয়। এই দুটো একই গোত্রীয় আর এই দুটো একই গোত্রীয়। তো দুটোর এই সম্পদ এবং ব্যয়, দায় এবং লাইবিলিটি, এই দুটোর নেচার এক। তাহলে এখানে আমরা একটা জিনিস বলবো, যখনই কোনো দায় বাড়বে, যখন ইনক্রিজ করবে, এই ইনক্রিজ করলে হচ্ছে হবে ডেবিট, আর যখন আহ, এই দুটো কমবে তখন হবে ক্রেডিট। এই জিনিসটা আমি কেন বললাম এটিও তোমাদেরকে ক্লিয়ার করব। এটাকে আমরা বলছি ডেবিট। এই যখন বাড়ছে তখন এই উপরের নেচার যেটা, এটাকে বলছি ডেবিট, আর নিচেরটাকে বলছি ক্রেডিট। এই ডেবিট ক্রেডিট অলরেডি তোমাদেরকে বলিনি আমি, কিন্তু ডেবিট ক্রেডিট বুঝিয়ে দিচ্ছি। সো এখন দেখো, এই দুটোকে আমরা একই সংজ্ঞায় আনছি, একইভাবে এটাকে হচ্ছে তোমার একইভাবে একই আহ, গোত্রীয় মনে করছি। কোন দুটোকে? একটা হচ্ছে তোমার এই সম্পদ এবং ব্যয়, এই দুটো বাড়লে বলছি ডেবিট, আর কমলে বলছি ক্রেডিট। তাহলে এই যে ডেবিট ক্রেডিট করছি, এইটার একটা কারণ আছে। এটার কারণটা হচ্ছে এই দুটো নেচার একই রকম এবং নিচের দুটো। এখন এই গ্রুপকে আমরা বলতে পারি যে এই গ্রুপের নেচারই হচ্ছে ডেবিট নেচার, আর এই গ্রুপের নেচারটা হচ্ছে ক্রেডিট নেচার। তো যেহেতু ডেবিট নেচার, এটা বাড়লে ডেবিট হবে, এটা কমলে ক্রেডিট হবে। একইভাবে দায় এবং আয়, এটি হচ্ছে বাড়লে হবে হচ্ছে ক্রেডিট, এটি বাড়লে হবে ক্রেডিট, আমরা সি আর লিখছি। আর যদি কমে তাহলে এটাকে হবে ক্রেডিট, ডেবিট। সো এই দুটো আমরা দেখলাম। কারণ তোমাদেরকে একটা কথা বলে নেই, সেটি হচ্ছে আমি এইভাবে লেখার অভ্যস্ততার অনভ্যস্ততার কারণে কিছু সমস্যা হচ্ছে, বাট তোমাদেরকে বুঝাই, এই দুটো হচ্ছে সবসময় একই নেচারের, একই গোত্রীয়। আর নিচের 3 এবং 4 নম্বর একই গোত্রীয়। তো এই এই দুটো ন্যাচারাল যে গ্রোথ, ন্যাচারাল যে স্বভাব, যে হয় না যে আমি আহ, মানুষ প্রথম, আমরা মানুষ। তো মানুষের ভিতরে কি হতে পারে, আমরা বড় দুটো ভাগে ভাগ করতে পারি, একটা পুরুষ একটা নারী। তাহলে ডেফিনেটলি এইটা এই গ্রুপটাকে যদি আমি পুরুষ গ্রুপ ধরি, তাহলে ধরে নেওয়া হবে যে আমরা আসলে আমাদের মানে মুখে দাড়ি থাকবে, আমাদের চুল থাকবে একই রকম। মহিলাদের আবার চুল হয়তো বড় থাকবে, মুখে হয়তো আমাদের মতো দাড়ি থাকবে না। সো এই যে নেচারগত যে ভাগ হয়, সেই নেচারে উপরের দুটোকে একভাবে করছি, নিচের দুটোকে একভাবে করছি। এখন তুমি বলতে পারো যে সম্পদ অর্থাৎ অ্যাসেট, ব্যয় অথবা এক্সপেন্ডিচার, এই দুটার ন্যাচারাল যে মানে নেচার বা নর্মালি যে একটা তাদের যে একটা নর্মাল যে তাদের একটা আইডেন্টিটি, এটাকে ডেবিট বলতে পারি। আর এই দুটোকে আমরা ক্রেডিট বলতে পারি। সেই কারণে এই দুটো যখন বৃদ্ধি পায় তখন ডেবিট হয়, এবং কমে গেলে ক্রেডিট হয়। আর নিচের দুটো যখন বেড়ে যায় তখন ক্রেডিট, আর কমে গেলে ডেবিট হয়। সো এটি আপাতত এটুকুই থাক। আমরা এখন এই ইকুয়েশনটা বলছি, সেটি হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই। তো যাই হোক, আমরা এইটুকু এখানে রাখি। প্রথম দিনের জন্য অনেক তোমাদের কাছে মনে হতে পারে যে যথেষ্ট কঠিন বলে মনে হচ্ছে। আমরা এখন এই ইকুয়েশন পড়তে পড়তে এই যে সারা পৃথিবীর হেড অফ অ্যাকাউন্টসকে চারটা ভাগে ভাগ করলাম, একটাকে বললাম হচ্ছে অ্যাসেট, এক্সপেন্স একই নেচারের, আর একই সঙ্গে বললাম লাইবিলিটি এবং হচ্ছে ইনকাম বা রেভিনিউ। এই যে দুটো ভাগ করলাম, ব্রডার ভাগ, এই ভাগগুলো আমাদের কাজে লাগবে। আপাতত আমরা তোমাদের বই থেকে ধারাবাহিকভাবে আলোচনা করি এবং ওইখানে যে যে আমরা সলভ করার চেষ্টা করব। তো যাই হোক, এখন দেখো, কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ সমান হবে মালিকানা সত্ত্ব এবং বহির্দায় সমান। যে সমীকরণের মাধ্যমে এই সততা প্রমাণ করা যায় তাকেই বলা হয় হিসাব সমীকরণ। অর্থাৎ এইটা যে ইকুয়েশন যেখানে প্রুফ করা যায়, এই ইকুয়েশনটা যেখানে প্রমাণিত করা যায়, সেই সমীকরণকে বলা হয় হিসাব সমীকরণ। তাহলে আজকের থেকে আমরা হিসাব সমীকরণ অথবা অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এই ইকুয়েশনটা অনেক এক্সপান্ড হবে, অনেক সম্প্রসারণ ঘটবে, বাট আপাতত সব ফান্ডামেন্টাল ইকুয়েশন হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু এল প্লাস ও ই, অর্থাৎ লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তাহলে হিসাব শাস্ত্রবিদগণ, অ্যাকাউন্টিং যারা এক্সপার্ট, তারা এই সমীকরণকে বলেছে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব।
এই উপাদানগুলোর পরিবর্তনকারী ঘটনাকে লেনদেন বলা হয়। অর্থাৎ এই যত রকম লেনদেন আমরা আগে দেখেছিলাম এখানে, যখন আমরা দেখেছিলাম যে 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, এটি একটি লেনদেন ছিল। নগদে 15,000 টাকা পণ্য ক্রয়, এটা লেনদেন ছিল। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হয়েছে, এটা একটা লেনদেন ছিল। কিন্তু 8,000 টাকার যে পণ্য ক্রয়ের ফরমায়েশ বা ওয়ার্ক অর্ডার বা পারচেজ অর্ডার দেওয়া হয়েছিল, সেটাকে আমরা লেনদেন বলছিলাম না। তাহলে এই 4 নম্বরটা এই হিসাব সমীকরণের কোনো প্রভাব থাকবে না, কিন্তু উপরের তিনটা, 1, 2, 3, এগুলো কিন্তু প্রভাব থাকবে। তো সেটাই আমরা এখন দেখব। তাহলে এখন প্রথম হচ্ছে সম্পদ মানে কি, সম্পদের সংজ্ঞাটা আমাদের বুঝতে হবে। সম্পদ হচ্ছে, সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ, অর্থাৎ ইকোনমিক্সের ভাষায়। আমি তোমাদেরকে আগেই বলেছি যে অ্যাকাউন্টিং ইজ এ অ্যাপ্লাইড ইকোনমিক্স, সেই কারণে আমাদের অনেক অ্যাকাউন্টিং এর সংজ্ঞাগুলো ইকোনমিক্সের সাথে হুবহু মিল থাকবে। এখানে বলা হচ্ছে সম্পদ বলতে বোঝা যায় অর্থনৈতিক পরিসম্পদ, অর্থাৎ ইকোনমিক্যাল অ্যাসেট রিসোর্সেস, যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে। অর্থাৎ যখনই কোনো ব্যবসায়ের অধীনে কোনো রকম পরিসম্পদ থাকবে, সম্পদ থাকবে, সেগুলো একবার অ্যাসেট বলবো। কেমন? উদাহরণ হিসেবে নগদ টাকা একটা অ্যাসেট। তুমি যে কম্পিউটার ইউজ করো, এই কম্পিউটার ব্যবসার হলে এটাও একটা অ্যাসেট। যে ল্যান্ডটা বা যে যে জমিটা হচ্ছে ব্যবসা অধিকার করে, ব্যবসায়ের নামে আছে, সেটি ব্যবসায়ের সম্পদ। তারপরে এরকম অনেক ধরনের ছোটখাটো উদাহরণ আছে, ফার্নিচার, ফিকচার, গাড়ি, এগুলো সবই সম্পদের সংজ্ঞা। সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ বা যে কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে, যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ব্যবসায়ের উদ্দেশ্যে ব্যবহারকৃত সমস্ত সম্পদকে মানে ব্যবসায়ের উদ্দেশ্যে ব্যবহৃত সমস্ত অ্যাসেটকে আমরা সম্পদ বলি। এটি হচ্ছে ঘটনা। তাহলে যেমন ব্যবসায়ের মালিকানাধীন আসবাবপত্র, যেটাকে আমরা বলি হচ্ছে ফার্নিচার্স, দালান কোঠা, বিল্ডিং, কলকবজা, মেশিনারিজ, এগুলো হচ্ছে সম্পদের আন্ডারে আসে। দায় কোনটি? দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা, অর্থাৎ তুমি কারোর কাছ থেকে বাকিতে পণ্য কিনেছো। যেমন এখানে আমরা দেখলাম 4 নম্বরটা দেখো, সরি 3 নম্বরটা দেখো, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো। এখন এই পাওনাদারের উৎপত্তি হয়েছে, তুমি যদি বাকিতে পণ্য ক্রয় করো তখনই এটা পাওনাদার, বা এটাকে আমরা ক্রেডিটর বলি, বা অ্যাকাউন্টস পেয়েবল। তিনটে একই জিনিস। অ্যাকাউন্টস পেয়েবল বা দিতে হবে, পাওনাদারও মানে দিতে হবে, ক্রেডিটরও মানে দিতে হবে। সো এই 10,000 টাকা উৎপত্তি হয়েছে, এটার অ্যারাইজ হয়েছে যখন তুমি বাকিতে পণ্য ক্রয় করেছো। এটা কি বলা হচ্ছে? পাওনাদার বা দায়। তাহলে আমরা দায়টা বুঝতে পারলাম। এরপর মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হচ্ছে এই যে তোমাদের ট্রানজেকশনে প্রথমে বলা ছিল যে ব্যবসায়ের শুরুতে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হলো। ধরে নিলাম তর্কের খাতিরে যে আমি মোহাম্মদ শফিকুল আলম, আমি শফিকুল আলম অ্যান্ড কোম্পানি নামে একটা চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্ম শুরু করেছি আজ থেকে 8 বছর আগে। তো আমি যদি শুরুতে 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করি, এটি আমি মালিক, আমার জন্য এটা ক্যাপিটাল ইনভেস্ট করলাম ইন দ্য বিজনেস। আর ব্যবসায়ের জন্য একটা ওনার্স ইকুইটি, ব্যবসায়ের জন্য একটা ইন্টারনাল দায়। তো এটা আমরা বুঝতে পারলাম এখানে দেখো, যে এই ওনার্স ইকুইটি। তাহলে মালিকানা সত্ত্ব বুঝতে পারলাম, ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষ, অর্থাৎ আমি মালিক, আমি কিন্তু তৃতীয় পক্ষ। সবসময় তোমাদেরকে আজকের থেকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করবো বা বুঝাবো, সেটি হচ্ছে মালিক এবং ব্যবসা দুটো সেপারেট লিগ্যাল এন্টিটি। অর্থাৎ মালিক একটা সত্ত্ব বা একটা এন্টিটি, আর ব্যবসা আর একটা সত্ত্ব। এটি যদি আমরা না বুঝি তাহলে কিন্তু মাঝে মাঝে আমাদের মাথায় একটা প্যাচ লেগে যাবে, আমরা বুঝতে পারবো না। তো মালিক কিন্তু ব্যবসায়ের জন্য যোগানদাতা, পুঁজির যোগানদাতা, ইনভেস্টর। কিন্তু একই সঙ্গে সঙ্গে ব্যবসায়ের জন্য মালিকের যত টাকা দেওয়া হচ্ছে, এটি একটি ইন্টারনাল লাইবিলিটি, এটাকে ওনার সিকিউরিটি বলা হয়। তাহলে ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যে দাবি দাবি তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মালিক যখন 50,000 টাকা দিয়ে দিচ্ছেন, তখন ওই ব্যবসার একটা ইকুয়েশন দেখো, খেয়াল করো। এই যে যখন মালিক দিচ্ছেন 50,000 টাকা, তখন অ্যাসেট পাশে 50,000 টাকা, আর ওনার সিকিউরিটি 50,000 টাকা, এখানে কিন্তু L0। তাহলে প্রথম দিন যখন মালিক প্রথম লেনদেনটা করছে, খেয়াল করো, প্রথম লেনদেন যখন মালিক 50,000 টাকা ইকুইটি অর্থাৎ ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব ব্যবসাকে দিচ্ছেন, সেই দিন একটাই ট্রানজেকশন, সেটি হচ্ছে অ্যাসেট এসেছে ক্যাশ 50,000 টাকা, আর ওনার্স ইকুইটি 50,000 টাকা, এখানে লাইবিলিটি 0। তাহলে ওই দিনও কিন্তু ইকুয়েশন প্রমাণিত সমান। তো আমরা মালিকানা সত্ত্ব বুঝতে পারলাম। তাহলে মালিকানা সত্ত্ব বোঝায় হচ্ছে মালিকের বিনিয়োগ, এটা হচ্ছে আসবে।
এর সঙ্গে যখনই কোনো আয় হবে তখন হচ্ছে ওইতে যোগ হবে, অর্থাৎ যখনই কোনো আয় বা রেভিনিউ হবে তখনই এটা যোগ হবে। যখন উইথড্রল বা উত্তোলন হবে তখন বিয়োগ হবে, আর যখন কোনো খরচ হবে তখন এখান থেকে বিয়োগ হবে। তার মানে এই অ্যাসেট এবং লাইবিলিটি আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম, যত রকম পরিসম্পদ বা যত রকম সম্পত্তি সেটাকে আমরা অ্যাসেট বলছি বা বলছি, আর যত রকম বহির্দায়, অর্থাৎ তোমার কাছে তুমি ব্যাংক থেকে টাকা নিয়েছো ঋণ, এটি তোমার বহির্দায়, তুমি বাকিতে পণ্য কিনেছো এটা বহির্দায়, গভর্নমেন্ট তোমার কাছে ট্যাক্স বাবদ পাবে 500 টাকা, এটিও বহির্দায়। কিন্তু ওনার সিকিউরিটিতে আমরা চারটা জিনিস এখানে পাচ্ছি। একটা হচ্ছে মালিকের বিনিয়োগ, অর্থাৎ ওনার সিকিউরিটিতে মালিক যে টাকা দিচ্ছে এটি তার যোগ হয় ওনার সিকিউরিটিতে। এখান থেকে আরো যোগ হয় যখন আয় বা রেভিনিউ আসে তখন যোগ হয়, উত্তোলন বিয়োগ হয় এবং খরচ বিয়োগ হয়। তাহলে ফান্ডামেন্টাল অফ দ্য ইকুয়েশন আমরা শিখলাম। এবার দেখো এইখানে এই যে আমি কথাগুলো বললাম সেটি আবার একটা চিত্রে বোঝানো আছে। যখনই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় হচ্ছে বিনিয়োগের মাধ্যমে এবং আয়ের মাধ্যমে, আর মালিকানা সত্ত্ব হ্রাস ঘটে কমে যখন হচ্ছে মালিক কর্তৃক টাকা উত্তোলন হয়। অর্থাৎ আমি 50,000 টাকা দিয়ে দিলাম ব্যবসায়, কিছুদিন পরে মনে হলো আমার পার্সোনাল খরচের জন্য এখানে 10,000 টাকা লাগবে, তখন কিন্তু আমি 10,000 টাকা উত্তোলন করতে পারবো। যখনই উত্তোলন করব, মালিক যখন ব্যবসা থেকে উত্তোলন করবে তখন মালিকানা সত্ত্ব কমে যাবে, আর খরচ যখন হবে তখনও মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হবে। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এভাবে বাড়াতে পারি, খেয়াল করো, এটাকে এক্সপান্ড করলাম, এটাকে বাড়ালাম। আগে ছিল ফান্ডামেন্টাল ইকুয়েশনটা ছিল এ ইকুয়াল টু এল প্লাস ও ই। এখন দেখো এ ইকুয়াল টু এল ঠিক আছে, প্লাস দিয়ে আমরা এই সি, হচ্ছে সি মানে হচ্ছে তোমার এই এখানে আমাদের সি বলতে আসলে এখানে ক্যাপিটাল বা মূলধন বোঝানো হয়েছে। তাহলে সি মানে ক্যাপিটাল মূলধন, বিয়োগ হচ্ছে ডি, ডি মানে হচ্ছে ড্রয়িং উত্তোলন, আর মানে রেভিনিউ, এটা আর যোগ হয়েছে, আর ই মানে এক্সপেন্স। তার মানে এ ইকুয়াল টু এ এ ইকুয়াল টু এল প্লাস ওই, এই ওই জায়গায় আমরা রিপ্লেস করলাম এই ইকুয়েশনটা সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই। তার মানে একই কথা, এখানে হচ্ছে সি মানে হচ্ছে ক্যাপিটাল, যেটা তুমি ইনিশিয়ালি দিবা, ব্যবসা একবারে হয়তো দিবে বা প্রতি বছরও কিছু কিছু ইকুইটি দিতে পারে, এটা কোনো একবারই যে দিতে হবে এমন না। মালিক যখন ব্যবসায় বিনিয়োগ করবে তখন তার ক্যাপিটাল, এটাকে সি। মাইনাস হচ্ছে মালিক যখন উত্তোলন করবে মাইনাস ডি হবে, আর যখনই এটাকে রেভিনিউ বা ইনকাম হবে, আয় হবে, তখন যোগ হবে, আর এক্সপেন্ডিচার হলে বিয়োগ হবে। সো আমরা এখন বলতে পারি বাংলায় সমীকরণটা এরকম দাঁড়ালো: সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মূলধন মাইনাস উত্তোলন প্লাস আয় মাইনাস খরচ। এই হচ্ছে তোমার ইকুয়েশন। এখন খেয়াল করো, কোনো ঘটনা লেনদেন হতে হলে তা হিসাব সমীকরণের উপাদানগুলোকে নিম্নলিখিত যে কোনো একটি পরিবর্তন ঘটাবে। অর্থাৎ এই যে এতগুলো ট্রানজেকশন আগের দিন তোমাদেরকে বুঝিয়েছিলাম, এই ট্রানজেকশন গুলোকে যদি ইম্প্যাক্ট ফেলতে হয় ইন ইওর অ্যাকাউন্টিং ইকুয়েশন, তাহলে কোনো সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে। অর্থাৎ অ্যাসেট যদি বাড়ে তাহলে আইদার লাইবিলিটি বাড়বে অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। অর্থাৎ অ্যাসেট বাড়ার কি প্রক্রিয়া আছে, একইভাবে তুমি ব্যবসায় একটা টাকা মালিক দিলে তাহলে অ্যাসেট বাড়ে। যেমন 50,000 টাকা দিয়েছিল তখন অ্যাসেট বেড়েছে, তাহলে ডেফিনেটলি এই অ্যাসেট বাড়ার সঙ্গে সঙ্গে দায় মালিকানা সত্ত্ব বেড়েছে। আর একটা কি হতে পারে, বাকিতে তুমি একটা কম্পিউটার কিনলে, তাহলে কম্পিউটার কেনার ফলে অ্যাসেট বাড়লো কিন্তু সঙ্গে সঙ্গে আবার দায় বেড়ে গেল, এটা এক হতে পারে। তাহলে একটা হতে পারে যে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, এটা একটা একটা ইকুয়েশনকে প্রভাব ফেলতে পারে একটা ভাবে। দ্বিতীয় ভাবে হচ্ছে মোট সম্পদ কমলে মোট দায় বা মালিকানা কমবে। এখন তুমি যদি এখান থেকে এই যে 50,000 টাকা মালিক দিয়েছিল তোমার ব্যবসাকে, সেখান থেকে যদি 10,000 টাকা মালিক উত্তোলন করে, তাহলে এই 50,000 টাকা থেকে 10,000 টাকা চলে যাবে। তাহলে কি হলো, মোট সম্পদ কমলো। একই সঙ্গে সঙ্গে আবার ড্রয়িং এর মাধ্যমে 10,000 টাকা কমে গেল। তার মানে সম্পদ যখন কমছে তখন ড্রয়িং কমে যাচ্ছে। অথবা এমন হতে পারে যে তুমি একটা কম্পিউটার কিনেছিলে, সেই কম্পিউটারটা হচ্ছে তুমি হচ্ছে বাকিতে কিনেছিলে, তো বাকিতে কেনার পরে পরবর্তী যখন তুমি টাকাটা পরিশোধ করলে, 2 নম্বর দেখো, 3 নম্বরটা দেখো, পাওনাদারকে পরিশোধ করালো 10,000 টাকা। তাহলে পাওনাদারকে পরিশোধ করলে খুব খেয়াল করে দেখো, তাহলে একই সঙ্গে ক্যাশ কমে যাচ্ছে 10,000 টাকা, আবার লাইবিলিটি বা দায় 10,000 টাকা কমে যাচ্ছে। তাহলে এই ইকুয়েশনটাও ঠিক, মানে এই এই যে যে কোনো ঘটনা লেনদেন হতে গেলে সমীকরণের উপাদানগুলোকে নিম্নলিখিত যে কোনো একটি পরিবর্তন সাধন করতে হয়, সেটা করা হয়। সেটার একটা যেমন প্রথম পেলাম যে সম্পদ বাড়লে আইদার মালিকানা সত্ত্ব বাড়বে অথবা দায় বাড়বে। পরেরটা বললাম মোট সম্পদ কমে গেলে তাহলে দায় বা মালিকানা সত্ত্ব কমবে। অর্থাৎ যদি
মালিক 10,000 টাকা উইথড্রল করে নিয়ে যায়, টাকাটা উত্তোলন করে নিয়ে যায়, তাহলে কিন্তু সম্পদ কমে যাবে 10,000 টাকা, আবার ওনার সিকিউরিটি 10,000 টাকা কমবে। আর একটা কি দেখালাম, দায় বা লাইবিলিটি তৈরি করা ছিল 10,000 টাকা, সেটা পরিশোধ করলে তাহলে কি হলো, 10,000 টাকা তোমার ক্যাশ কমে গেল, সঙ্গে সঙ্গে লাইবিলিটি 10,000 টাকা কমে গেল। তাহলে দ্বিতীয়টাও আমরা বুঝতে পারলাম। তৃতীয়টা হচ্ছে একটি সম্পদ বাড়লে আর একটা সম্পদ কমবে। অর্থাৎ যখন আমি এই যে 50,000 টাকা হচ্ছে ব্যবসায় শুরু করেছিলাম, তাহলে এই 50,000 টাকা আমার হচ্ছে ক্যাশ অ্যাসেট। এখন এই 50,000 টাকার বিনিময়ে আমি এখানে পরবর্তীকালে 15,000 টাকা দিয়ে একটা প্রিন্টার কিনলাম। তাহলে আমি যখন প্রিন্টার কিনলাম তখন আমার হিসাব ইকুয়েশনে দুইটা ঘটনা ঘটলো। ক্যাশ 15,000 টাকা কমে গেল, একটা অ্যাসেট কমলো, সঙ্গে সঙ্গে আর একটা নতুন অ্যাসেট বেড়ে গেল, সেটিকে আমরা বলছি হচ্ছে প্রিন্টার। তাহলে একটা অ্যাসেট কমার পরিপ্রেক্ষিতে আর একটা অ্যাসেট বাড়তে পারে, এটা একটা ইকুয়েশন। এটা যে সবগুলো একবারে ঘটবে তা না, এটি কিন্তু এক একটা এক একভাবে ঘটবে। তাহলে 3 নম্বরটা বুঝালাম। 4 নম্বরটা হচ্ছে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। অর্থাৎ দেখো, আমি যখনই মালিক টাকা ঢুকাচ্ছে তখন কিন্তু আমি লাইবিলিটি পেমেন্ট করে দিতে পারি। তাহলে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। এটা হচ্ছে কোশ্চেন, মানে বিষয়টা কিরকম, ধরো আমি হচ্ছে সম্পদের ইকুয়েশন সমান আমি কি করলাম, আমার কাছে কেউ 30,000 টাকা পাবে, এখন মালিক যদি 30,000 টাকা ব্যবসায় ঢুকায় দেয়, ব্যবসায় ইনক্লুড করে, আর 30,000 টাকা দায় পরিশোধ করে, তাহলে কি ঘটনা ঘটবে, তখন মালিকানা সত্ত্ব বাড়বে আর দায় কমে যাবে। সো আমরা 4 নম্বরটাও বুঝতে পারলাম। 5 নম্বর খেয়াল করো, মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। তাহলে এখন দেখো যে মালিকানা সত্ত্ব কমে গেছে, অর্থাৎ তুমি যদি টাকা তুলে নাও, হ্যাঁ টাকা তুলে নিলে এমন হতে পারে যে ব্যাংক থেকে তুমি লোন নিলা, তো ব্যাংক থেকে লোন নিলে তোমার দায় বাড়লো, সেই টাকার থেকে তুমি আবার টাকা উত্তোলন করলে, এটাও কিন্তু সম্ভব। ধরো তুমি যে 50,000 টাকার ইনিশিয়ালি তোমার ব্যবসায় ঢুকিয়েছিলে, এই 50,000 টাকার পুরোটাই ব্যবসায় ব্যবহার করে ফেলেছো, অর্থাৎ তুমি এখানে অ্যাসেট কিনেছো, রেন্ট, অফিস ভাড়া নিয়েছো, বিভিন্ন ধরনের খরচ করেছো। এখন তোমার কাছে আর কোনো লিকুইড মানি বা নগদ টাকা নেই। এখন তোমার হঠাৎ করে কিন্তু তোমার হচ্ছে টাকা উত্তোলন করতে হবে। তখন তুমি যেটা করতে পারো, ব্যাংক থেকে তুমি 10,000 টাকা লোন নিলে, তা লোন নেওয়ার মাধ্যমে কি হলো, দায় বাড়লো, সঙ্গে সঙ্গে ওই 10,000 টাকা তুমি উত্তোলন করলে, তাহলে কি হলো, মালিকানা সত্ত্ব কমে গেল, দায় বেড়ে গেল। তাহলে দেখো এই পাঁচটা যে আলোচনা, এই পাঁচটা আলোচনা কিন্তু আমি প্রমাণ করে দিলাম। এখন তুমি দেখো উদাহরণের সাহায্যে, আমরা কি করব, বিষয়টি বোঝানোর চেষ্টা করি কিরকম। যেমন খেয়াল করো, নগদে 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে এখানে এই কোয়েশনটা খেয়াল করো, এ ইকুয়াল টু এল প্লাস ওই। তাহলে যখনই 5,000 টাকা ব্যবসা শুরু করা হয়, অর্থাৎ মালিক 5,000 টাকা ব্যবসায় দিল, আমি আমার সিএ ফার্মকে 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম, তাহলে আমার কি আসলো, আমার ক্যাশ আসলো, অ্যাসেট। তাহলে অ্যাসেট ডেবিট হলো, অ্যাসেট বাড়লো, আমি এটা হচ্ছে অ্যাসেট পাশে এটা চলে আসলো। সঙ্গে সঙ্গে এখানে পাওনাদার টাওনাদার কোনো ইম্প্যাক্ট নেই, আমি এখানে ওনার সিকিউরিটি 5,000 টাকা বেড়ে গেল। তাহলে এখানে দেখো এই প্রথম যে 5,000 টাকা ব্যবসা আনলো, এইটার একটা ইম্প্যাক্ট, এই যে তোমরা প্রথমে বলছিলা সম্পদ বাড়বে এবং মালিকানা দায় মালিকানা সত্ত্ব বাড়বে, তাহলে খেয়াল করো এখানে 5,000 টাকা বেড়েছে, অ্যাসেট সম্পদ বাড়ছে, সঙ্গে সঙ্গে মালিকানা সত্ত্ব বেড়েছে 5,000 টাকা। তাহলে এই 1 নম্বরটা আমরা 1 নম্বর দিয়ে প্রমাণিত করতে পারলাম। দ্বিতীয় নম্বর দেখো, ধারে বা বাকিতে 5,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হলো। তাহলে যন্ত্রপাতি অ্যাসেট, তাহলে অ্যাসেট বেড়ে গেল, তাহলে এই এই পাশে কিন্তু আমি অ্যাসেটের পার্টটা এখন বাড়াচ্ছি। অ্যাসেটের এখানে নগদ ফর্মে আনতে পারি, যন্ত্রপাতি হতে পারে, আসবাবপত্র হতে পারে। তাহলে আমি সেকেন্ড একটা এক্সাম্পল দেখলাম যে 5,000 টাকা যন্ত্রপাতি বাকিতে ক্রয় করা হলো। তাহলে যখনই যন্ত্রপাতি অ্যাসেট বেড়ে গেল এবং সঙ্গে সঙ্গে আবার দায় বেড়ে গেল পাওনাদার 5,000 টাকা, খেয়াল করে এখানে মোট সম্পদ, এই, মোট সম্পদ বাড়লে হচ্ছে দায় বাড়তে পারে। তাহলে এখানে দেখো মোট সম্পদ বাড়লে আমরা এখানে দায় বেড়ে গেল। এই যে প্রথম ইকুয়েশনটা দেখেছিলাম, মোট সম্পদ বাড়লে 5,000 টাকা, সঙ্গে ওনার সিকিউরিটি বেড়েছে 5,000 টাকা। আরেকটা বলেছিলাম মোট সম্পদ বাড়লে দায়ও বাড়তে পারে। তাহলে খেয়াল করো, যখন মোট সম্পদ 5,000 টাকা বেড়েছে তখন দায়ও আবার 5,000 টাকা বেড়ে গেছে। এবার 2 নম্বরে দেখো, পাওনাদারকে 3,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে এই 3,000 টাকা আমরা হচ্ছে নগদ থেকে চলে গেল আর পাওনাদার থেকে কমে গেল, তাহলে অ্যাসেট কমে গেল 3,000 টাকা, লাইবিলিটিও কমে গেল 3,000 টাকা। দেখো এখানে ইকুয়েশন আমরা বলেছিলাম, যখন হচ্ছে কোনো সম্পদ কমলে মোট দায় কমতে পারে, তাহলে মোট দায় কমে গেল। খেয়াল করো আমি যখনই আমার এই যে 5,000 টাকা আমি এনেছিলাম আমার ক্যাপিটাল, সেখান থেকে আমি বাকি দিয়ে যে পণ্য ক্রয় করেছিলাম, যন্ত্রপাতি বা কোনো একটা ক্রয় করেছিলাম,
সেই ক্রয়ের এগেনস্টে যে লাইবিলিটি বা পাওনাদার তৈরি হয়েছিল, এই পাওনাদারের আমি 3,000 টাকা পরিশোধ করে দিলাম ধরলাম, তাহলে এখানে 3,000 টাকা নগদ থেকে চলে গেল, একই সঙ্গে সঙ্গে পাওনাদার কমে গেল। এরপর দেখো, নগদে বেতন পরিশোধ করা হলো। নগদে বেতন পরিশোধ করা, তার মানে এইখানে অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমরা বলেছিলাম, আবার তোমাদেরকে দেখাই, যে যখন অ্যাসেট ইকুয়াল টু এল, এল মানে লাইবিলিটি, প্লাস দিয়ে ব্র্যাকেটে বলেছিলাম যে হচ্ছে সি মানে ক্যাপিটাল মাইনাস ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্ডিচার, তাহলে এখানে খরচ। তাহলে তোমাকে প্রথম আইডেন্টিফাই করতে হবে যে এই যে নগদে বেতন পরিশোধ করলা, এই বেতন পরিশোধটা কি? এটা কি লাইবিলিটি? নো। এটা কি অ্যাসেট? নো। এটা কি রেভিনিউ? নো। তাহলে ডেফিনেটলি এই যে বেতন পরিশোধ করলে এটি হচ্ছে তোমার খরচ, বা এখানে আমরা ব্যয় বলছি, ব্যয়। তাহলে আমার যখন নগদে বেতন পরিশোধ হলো, তখন নগদ টাকা থেকে 2,000 টাকা কমে যাবে, একই সঙ্গে সঙ্গে আমরা ওনার সিকিউরিটিতে 2,000 টাকা বিয়োগ করব। তাহলে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন কিন্তু দেখতে পাচ্ছি। আরেকটা দেখো এখানে, নগদ আসবাবপত্র ক্রয় 1,00,000 টাকা। তাহলে যখনই আসবাবপত্র কিনছেন, তখন এই যে এই পাশের ইকুয়েশনে কোনো ইম্প্যাক্ট পড়ছে না, এই পাশ তো সমান থেকে যাচ্ছে। এই পাশে আমরা একটা অ্যাসেট আর একটা অ্যাসেটে কনভার্ট হচ্ছে। এই যে আমরা বলেছিলাম, যখন একটি সম্পদ বাড়বে তখন আরেকটি সম্পদ কমবে। 3 নম্বর, খেয়াল করো, যে যখনই আমি 1,00,000 টাকা নগদ টাকা দিয়ে দিচ্ছি, তার বিনিময়ে পাচ্ছে একটা আসবাবপত্র, তাহলে একটা অ্যাসেট কমছে আর একটা অ্যাসেট বাড়ছে, এটাকে বলা হয় নগদ আসবাবপত্র ক্রয়। এরপর দেখো, এর পরেরটা যদি আমি দেখি, সেটা হচ্ছে মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ, একটু আগে যেটা বলছিলাম। তাহলে দেখো এখানে মালিক টাকা দিচ্ছে, ওনার সিকিউরিটি বাড়ছে আর লাইবিলিটি কমছে, এই পাশটায় কোনো ইম্প্যাক্ট ফেলছে না। অর্থাৎ আমরা ইকুয়েশনের বাম পাশ অর্থাৎ অ্যাসেট পাশের কোনো প্রভাব পড়ছে না এই ট্রানজেকশনে, যখন মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ 5,000 টাকা পরিশোধ করছে। তখন খেয়াল করো, তাহলে ঋণ কমে যাচ্ছে, লাইবিলিটি রিডিউস হচ্ছে, মাইনাস হচ্ছে 5,000, একই সঙ্গে সঙ্গে মালিক ব্যবসায় টাকা ঢুকাচ্ছে 5,000, অতএব এখানে যোগ হচ্ছে ক্যাপিটাল আকারে। ঠিক আছে? তারপর বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয় দেখো, আমরা এই বাকিতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে এই পাশের কোন রকম ইম্প্যাক্ট নাই। দুটো ঘটনা ঘটছে। একটা হচ্ছে আমরা যখন কোনো ব্যয় করি তখন ওনার সিকিউরিটি থেকে বাদ যাই, তাহলে আমরা, তাহলে আমরা এখানে 7,000 টাকা বাদ দিচ্ছি, এখানে এই মূলধন থেকে 7,000 টাকা বাদ যাচ্ছে, একই সঙ্গে সঙ্গে একটা পাওনাদার বেড়ে যাচ্ছে। তার মানে এইটাও কিন্তু বাকিতে পণ্য ক্রয় করলে একই সঙ্গে সঙ্গে দায় বাড়ছে এবং মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে। এই দেখো এখানে বলা আছে, যখন হচ্ছে মালিকানা সত্ত্ব আহ বাড়লে দায় কমবে। তাহলে আমরা এখানে দেখো, যখনই মালিক মালিক যখন ব্যক্তিগত ঋণ পরিশোধ করছে, তখন কিন্তু লাইবিলিটি কমছে, কিন্তু একই সঙ্গে সঙ্গে মালিকানা সত্ত্ব বাড়ছে। তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে এই মালিকানা সত্ত্ব বাড়লে দায় কমবে। এটাও আমরা এখানে দেখতে পারলাম 5,000 টাকার এই ইকুয়েশনটা। আচ্ছা, সরি। এরপরে দেখো, বাকিতে পণ্য ক্রয় 7,000 টাকা, যখন এখানে লাইবিলিটি বাড়ছে আর সঙ্গে সঙ্গে ওনার সিকিউরিটি কমছে, তাহলে দেখো এখানে আরেকটা বলছিলাম যে আহ, মালিকানা সত্ত্ব কমলে দায় বাড়বে। তাহলে দেখো এই মালিকানা সত্ত্ব যখন হচ্ছে কমে যাচ্ছে এই 7,000 টাকা, আর দায় বাড়ছে। সো এটাও কিন্তু একটা ইস্যু, যখন মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে, 7,000 টাকা মাইনাস হচ্ছে, একই সঙ্গে সঙ্গে দায় বাড়ছে। তাহলে আমরা দেখো, এই যে হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব, হাসান অ্যান্ড অ্যাসোসিয়েট জানুয়ারি মাসের 1 তারিখ 2017 তারিখে আইন পেশায় অফিস চালু করলো। আমরা যেমন সিএফ সিএফ ফার্ম শুরু করি, ব্যারিস্টার বা লয়াররাও কিন্তু আইন পেশা শুরু করে। আইন পেশা শুরু করছে, তারা হচ্ছে প্রথম মাসের লেনদেন আইন পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করলো। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা, এখানে মালিকানা আসছে, মালিকানা এখানে দেখো এই যে 50,000 টাকা, তাহলে 50,000 টাকা একই সঙ্গে সঙ্গে সম্পদ বাড়ছে, আর একই সঙ্গে সঙ্গে মালিকানা সত্ত্ব বাড়ছে। তাহলে এখানে সম্পদও বাড়ছে জানুয়ারি 1 তারিখে, সঙ্গে সঙ্গে মালিকানা সত্ত্ব বাড়ছে, কারণ মূলধন আনয়ন করছেন, অর্থাৎ মালিক টাকা দিয়েছেন। তাহলে আমরা 1 নম্বর বুঝতে পারলাম এখানে, তাহলে নগদ এবং মূলধন। এখন দেখো এইখানে আমি এই কোয়েশনটা পরের দিন বুঝাবো, এখন তোমাদের একটু অ্যাকাউন্টিং এন্ট্রি বা জার্নাল বুঝাই। খেয়াল করো, আমি একটু আগে তোমাদেরকে আরেকটা জিনিস বলছিলাম, এখানে আবার একটু তোমাদেরকে সেই জায়গাটা যাই। সারা পৃথিবীতে আমরা চারটা জিনিস, চারটা চারটা ভাবে সমস্ত হিসাবের খাতকে চারটা ভাগে ভাগ করব। সম্পদ বা অ্যাসেট, তারপর হচ্ছে সম্পদ বা অ্যাসেট, তারপর হচ্ছে ব্যয় বা এক্সপেন্স, লাইবিলিটি বা দায়, এবং আয় বা রেভিনিউ। এখন তুমি দেখো যে যখন তোমার এখানে খেয়াল করো, যখন হচ্ছে আইন পেশায় 50,000 টাকা হচ্ছে, 50,000 টাকা এনেছে, তাহলে এখানে ক্যাশ বাড়ছে, ক্যাশ, তাহলে অ্যাকাউন্টিং
ক্যাশ আসছে মানে আয় বৃদ্ধি সরি, ক্যাশ আসছে মানে হচ্ছে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, নগদ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে অ্যাসেট ডেবিট হবে, অর্থাৎ অ্যাসেট বেড়ে গেছে। একই সঙ্গে সঙ্গে আমরা তোমাকে খেয়াল করো যে লাইবিলিটিকে, এই এই ইকুয়েশনে একটা জিনিস তোমাদেরকে বলি, সেটি হচ্ছে এখানে অ্যাসেট তো অ্যাসেট বুঝলাম, লাইবিলিটি লাইবিলিটি বুঝতে পেরেছি, ওনার্স ইকুইটিকেও আমি অঙ্ক বোঝার জন্য এটাকে ইন্টারনাল লাইবিলিটি বলছি। তার মানে এটা একটা লাইবিলিটির পার্ট। আমরা যত দায় থাকবে, লাইবিলিটি থাকবে, সেই লাইবিলিটির দুটো পার্ট, একটা হচ্ছে এক্সটার্নাল লাইবিলিটি যেটাকে বহির্দায় বলা হয়, আর একটাকে বলা হয় হচ্ছে ওনার্স ইকুইটি বা ইন্টারনাল লাইবিলিটি। সো ইন্টারনাল লাইবিলিটি বৃদ্ধি পাচ্ছে। দেখো যখনই আমি এই অ্যাকাউন্টিংটা করছি, যখন এখানে মালিক হচ্ছে 50,000 টাকা দিচ্ছে, তখন ক্যাশ বৃদ্ধি পাচ্ছে, ক্যাশ ডেবিট অর্থাৎ নগদান ডেবিট, এবং ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল ক্রেডিট। যাই হোক, এই অ্যাকাউন্টিংটা আমরা পরে দেখবো, আপাতত এটা বুঝি। হিসাব সমীকরণে আমরা হচ্ছে 50,000 টাকা নগদ বৃদ্ধি পেল, একই সঙ্গে সঙ্গে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। তারপরে দেখো, জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ করা হলো। এটা তোমরা, আমি কয়েক সেকেন্ড পজ দিচ্ছি, তোমরা এটা বলো যে কি হবে। আচ্ছা, দেখো এখানে জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ করা হলো, তার মানে এখানে ডেফিনেটলি অ্যাসেট থেকে বিয়োগ হবে, মানে সম্পদ থেকে 3,000 টাকা কমে যাচ্ছে, নগদ টাকা কমে যাচ্ছে 3,000 টাকা। আর একই সঙ্গে সঙ্গে অফিস ভাড়া একটা ব্যয়, অর্থাৎ ওনার সিকিউরিটি থেকে বাদ যাবে, অর্থাৎ মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে। তাহলে দেখো এখানে বুঝাই গেল, এখানে 50,000 টাকার থেকে 3,000 টাকা বিয়োগ হয়ে গেল, তাহলে ব্যালেন্স থাকতো, উদ্বৃত্ত থাকলো, ব্যালেন্স থাকলো তো 47। একই সঙ্গে সঙ্গে ওনার্স ইকুইটির থেকে 3,000 টাকা বাদ দেওয়ার পরে এখানে 47,000 টাকা থাকলো। এরপরে তুমি আসো 3 নম্বরটা, ধারে ধারে বা বাকিতে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। খেয়াল করো এখানে তোমার কি বৃদ্ধি পেলো, এখানে এই যে আবারও তোমার এখানে ডাবল এন্ট্রি সিস্টেমে বলেছিলাম যে যে কোনো অ্যাকাউন্টিং হলে এখানে পক্ষ ভাগ করতে হবে। তাহলে যখন 7 জানুয়ারি এই ট্রানজেকশনটা ঘটলো বা এই লেনদেনটা ঘটলো, তখন কি কি ইম্প্যাক্ট ফেললো? যন্ত্রপাতি একটা অ্যাসেট, এটা বৃদ্ধি পেলো, তাহলে এটা ডেবিট হবে, এক। আর সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার বাকিতে ক্রয় করা হলো, লাইবিলিটি বৃদ্ধি পেল, অর্থাৎ লাইবিলিটি ক্রেডিট হবে। তো এটা হচ্ছে অ্যাকাউন্টিং জার্নাল বা জাবেদা, বাট জাবেদা এখনো আমরা যাইনি। অতএব হিসাব ইকুয়েশনে যদি বলি, তাহলে দুইটা পক্ষে এখানে ইম্প্যাক্ট পড়বে। একটা হচ্ছে যন্ত্রপাতি অ্যাসেট বাড়বে, সঙ্গে সঙ্গে দায় বৃদ্ধি পাবে 15,000 টাকা। তাহলে খেয়াল করো এখানে এই যে অ্যাসেট পাশে যোগ হলো হচ্ছে তোমার যন্ত্রপাতি 15,000 টাকা। হ্যাঁ, তাহলে এখন তুমি যোগ দিয়ে দেখো, এই 47,000 প্লাস 15,000, এইটা একই যে যোগ করলে আসবে হচ্ছে তোমার হচ্ছে 62,000। একইভাবে দেখো এখানে 47,000 টাকা মালিকানা সত্ত্ব আর দায় বৃদ্ধি পেয়েছে 15,000, এই দুটো যোগ করলেও কিন্তু 62,000ই হচ্ছে। তার মানে এই দুই অ্যাকাউন্টিং 7 তারিখের ট্রানজেকশনের পরেও আমাদের যে ব্যালেন্স 47,000 টাকা ছিল হচ্ছে নগদ, আর মালিকানা সত্ত্বের যে 47 ছিল, এটার সঙ্গে সঙ্গে আমরা যখন 7 জানুয়ারি 15,000 টাকায় যন্ত্রপাতি বাকিতে কিনলাম, তখন আমাদের 15,000 টাকা যন্ত্রপাতি বাড়লো আর দায় বাড়লো। তখনও কিন্তু এই 47 হচ্ছে নগদ, প্লাস 15,000 টাকা যন্ত্রপাতি যোগ করলে 62 হচ্ছে। আর এদিকে মালিকানা সত্ত্ব 47,000 এবং পাওনাদার বেড়ে গেছে 15,000, এইটা যোগ করলেও কিন্তু 62,000 হচ্ছে। তাহলে 7 তারিখে ইকুয়েশনও এখনো সমান আছে। এরপরে 10 তারিখে দেখো, মক্কেল, মক্কেল মানে ক্লায়েন্ট, আমরা আমাদের যে ক্লায়েন্ট থাকে সিএ ফার্মের, ল পেশায় যারা থাকে, আইন পেশায় থাকে, তাদেরকে মক্কেল বলা হয়, ক্লায়েন্ট। মক্কেলের মক্কেলদের নগদে আইনি সেবা প্রদান করা হলো, সার্ভিস, তুমি একটা সার্ভিস দিয়েছো যেটা 15,000 টাকায়, সরি 6,000 টাকা একটা নগদ পেয়েছো। তাহলে এখন খেয়াল করো এইখানে তুমি মক্কেলের কাছ থেকে টাকা পেয়েছো, তোমার টাকা বৃদ্ধি পেয়েছে নগদ, একই সঙ্গে সঙ্গে আয় হয়েছে, আয় হলে আমরা ওনার সিকিউরিটি যোগ করি। তাহলে দেখো এখানে আসো, এই ইকুয়েশনটা দেখো যে 6,000 টাকা তোমার হচ্ছে আয় বৃদ্ধি পেয়েছে, এখানে আয়ের জায়গায় যোগ হয়েছে সেবা আয়, আর একই সঙ্গে সঙ্গে নগদ টাকা ঢুকেছে, এই 47 সাথে যোগ হয়েছে। তাহলে এখানে হয়ে গেল 53, আর এই 15, 53 আর 15 আমরা দেখছি যে 68,000 টাকা। একইভাবে এখানে 15,000 টাকা আছে, প্লাস এখানে হচ্ছে 51, এটা যোগ করলে 68,000 হয়। সরি, এই যে সরি, এখানে 15 প্লাস হচ্ছে এখানে আছে তোমার 6 প্লাস 47, এটা দিলেও একই ইকুয়েশন থাকে। তারপর 10 তারিখে আমরা একই বুঝতে পারলাম যে সেবা সেল করলে টাকা ঢুকে, এই জন্য নগদে যোগ হবে, আর এই পাশে ইম্প্যাক্ট পড়বে হচ্ছে ওনার সিকিউরিটি, অর্থাৎ মালিকানা সত্ত্বে 6,000 টাকা যোগ হবে। 15 তারিখে ট্রানজেকশনটা চট করে দেখে ফেলি, অফিস কর্মচারীকে বেতন প্রদান করা হলো। তো
তো যখন অফিস কর্মচারীকে বেতন প্রদান করা হবে তখন কিন্তু নগদ পাশে ইম্প্যাক্ট পড়বে, 2,000 টাকা নগদ থেকে কমে যাবে। আর মালিকানা সত্ত্বে যেহেতু খরচ, এটা ব্যয় মালিকানা সত্ত্বে বিয়োগ হবে। তাহলে 15,000, 15 তারিখের এই হিসাবটা দেখো, যে এখানে এই ক্যাশ থেকে যে 53,000 টাকা নগদ ছিল, এখান থেকে 2,000 টাকা কমে 51 হয়ে গেল। একইভাবে ওনার সিকিউরিটি থেকে 53 থেকে 2 বিয়োগ করে হচ্ছে 51,000 হয়ে গেল। স্টিল দেখো, এই যে 51,000 টাকা হচ্ছে নগদ সম্পদ, আর একটা সম্পদ যন্ত্রপাতি, এটা যোগ করলে তোমার হচ্ছে 66,000 টাকা। একইভাবে এই পাশে আছে মালিকানা সত্ত্ব 51, এবং এবং দায় আছে 15,000 টাকা, এটা যোগ করলে 66 হয়ে যায়। তার মানে এই যে তোমার এই 15 তারিখের ট্রানজেকশনের পরেও আমরা কিন্তু এই হিসাব সমীকরণ সমান আছে। এরপরে আমরা আর 3টা ট্রানজেকশন আছে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, এবার তোমাকে এইটা নতুন। ঋণ নিলে কি হয়, নগদ টাকা বৃদ্ধি পায়, টাকা তুমি পেয়ে গেছো, সঙ্গে সঙ্গে দায় বেড়ে যায়, এক্সটার্নাল লাইবিলিটি, ব্যাংক ঋণ। তাহলে এই 20 তারিখেরটা ইকুয়েশনটা কি হবে, তোমার নগদ টাকায় ঢুকে যাবে হচ্ছে 20,000 টাকায়, দেখো 51-র সাথে নতুন করে 20 যোগ হয়ে গেছে, এটা হচ্ছে 71 হয়ে গেছে। আর একইভাবে তোমার দায়, ব্যাংক ঋণ নামে নতুন পাওনাদার একটা হিসাব, এটা একটা দায়, ব্যাংক ঋণ একটা দায়, মালিকানা সত্ত্ব তো আছেই, তাহলে এখানে নতুন করে একটা হেড ক্রিয়েট করতে হয়েছে, ব্যাংক ঋণ। তাহলে খেয়াল করো, এই পাশে তোমার 51,000 টাকার সাথে 20,000 টাকা যোগ করে 71 হয়েছে, আর 15,000 টাকা যন্ত্রপাতি আছে। তার মানে এই ইকুয়েশনে তোমার অলরেডি হচ্ছে 86,000 টাকা এ পাশে আছে অ্যাসেট পাশে, আর লাইবিলিটি পাশে আছে হচ্ছে নতুন করে ব্যাংক ঋণ নামে একটা এক্সটার্নাল দায় বা বহির্দায় তৈরি হচ্ছে 20,000, প্লাস 15,000 টাকা আগে পাওনাদার রয়ে গেছে, যার থেকে তুমি হচ্ছে একটা অ্যাসেট কিনেছিলে, যন্ত্রপাতি কিনেছিলে। তাহলে এই যোগ করলে 35, প্লাস এখানে হচ্ছে তোমার এখানে তোমার হচ্ছে 51 আছে। তাহলে তুমি এই ইকুয়েশনটা স্টিল সমান আছে। এরপর দেখো তোমার এখানে মক্কেলের মক্কেলের কাছে, অর্থাৎ তোমার ক্লায়েন্টের কাছে ধারে আইনি সেবা বিক্রি করলে, আইনি সেবা দিলা। তাহলে এখন খেয়াল করো, যখন আমি এখানে আরেকটা নতুন জিনিসের এলিমেন্ট যোগ হলো, যখন আমি বাকিতে ক্রয় করি তখন লাইবিলিটি ক্রিয়েট হয়। তার মানে আমি যখন 15,000 টাকা যন্ত্রপাতি কিনেছিলাম, যখনই আমি 15,000 টাকা অ্যাসেটটা পেয়েছি, এই টাকাটা ক্যাশে দেই নাই, তখন আমার লাইবিলিটি বৃদ্ধি পেয়ে একটা 15,000 টাকা বেড়েছে। একইভাবে যখন মক্কেল বা ক্লায়েন্টকে তুমি বাকিতে সার্ভিস দিচ্ছ, তখন তোমার আয় বাড়ছে, সঙ্গে সঙ্গে একটা অ্যাসেট বাড়ছে, কারণ এই 7,000 টাকা তুমি অ্যাকাউন্টস রিসিভেবল, এটা যেমন অ্যাকাউন্টস পেয়াবল ছিল 15,000 টাকা, একইভাবে 7,000 টাকাকে অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার বলা হয় বা ডেটর বলা হয়। তাহলে এর 3টা নাম, ব্রিটিশরা বলে ডেটর, আমেরিকানরা বলে অ্যাকাউন্টস রিসিভেবল, আর বাংলায় আমরা বলি হচ্ছে দেনাদার। তাহলে এখানে মক্কেলের কাছে বাকিতে যখন আইন সেবা বিক্রি করছি বা সার্ভিস সেল করছি, তখন খেয়াল করো 7,000 টাকা তোমার নতুন ভাবে দেনাদার বা প্রাপ্য হিসাব, এটাকে প্রাপ্য হিসাবও বলো, রিসিভেবল, যেটা অ্যাকাউন্ট রিসিভেবল। রিসিভেবলের বাংলা হচ্ছে প্রাপ্য হিসাব, আর দেনাদার তো বললাম ক্রেডিটর। তো এই আমেরিকানরা বলে হচ্ছে প্রাপ্য হিসাব বা অ্যাকাউন্টস রিসিভেবল, আর ব্রিটিশরা বলে দেনাদার। দুটোই তোমাদের বোঝা আছে। তাহলে এখানে নতুন করে একটা অ্যাসেট ক্রিয়েট হলো, অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার বা প্রাপ্য হিসাব 7,000 টাকা। আর একই সঙ্গে সঙ্গে হচ্ছে নতুন করে যোগ হয়ে গেল 7,000 টাকা তোমার আইন পেশায় যে সেবা। তাহলে আমরা এই কোয়েশ্চেনটা বুঝতে পারলাম। সর্বশেষ জানুয়ারি মাসের হিসাব ক্লোজ করবার আগে আমরা জানুয়ারি মাসের একটা বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ 10,000 টাকা, এই যে বাকিতে তুমি 15,000 টাকার একটা অ্যাসেট কিনেছিলে, তার ভিতরে আংশিক 10,000 টাকা এই মাসেই পরিশোধ করলা। তো তখন কি চলে গেল, খেয়াল করো, তোমার দায় কমে গেল, 15,000 টাকা দায় ছিল, সেখান থেকে 10,000 টাকা কমে যাবে। আর হচ্ছে নগদ টাকা কমে যাবে। খেয়াল করো এখানে, এই যে দেখো, তোমার এই যে নগদ টাকা কমে গেছে হচ্ছে 10,000 টাকা, আর 15,000 টাকা দায় ছিল, সেখান থেকে 10,000 টাকা কমে 5,000 টাকা আসলো। তাহলে এখন দেখো, তোমার নগদ টাকা আছে 61,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল বা প্রাপ্য হিসাব বা দেনাদার আছে 7,000 টাকা, 15,000 টাকার একটা অ্যাসেট আছে, তাহলে যোগ করলে 83,000 টাকা হয়। একইভাবে ব্যাংক লোন লাইবিলিটি বা বহির্দায় আছে 20,000 টাকা, পাওনাদার ছিল 15,000 টাকা, 10,000 টাকা পরিশোধ করবার পরে মাত্র 5,000 টাকা পাওনাদার আছে। আর ওনার্স ইকুইটি এই সার্ভিস সেল করার পরে 58,000 টাকা হয়েছিল। তাহলে এই 3টা যোগ করে 83,000 টাকা হচ্ছে। তাহলে তুমি দেখো যে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা সমীকরণ, হিসাব সমীকরণ, এটি কিন্তু এই কন্টিনিউয়াসলি এভাবে মিলবে। তো আমরা এই চ্যাপ্টার একদম শেষে চলে আসছি, বাড়ির কাজ আছে। আমরা এই চ্যাপ্টারে হয়তো আর তেমন কোনো ক্লাস নিব না, বা আরো কিছু ডিসকাশন থাকলে নেক্সট দিন করব। আজকে একটা মোটামুটি লেভেলে তোমাদের ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং ইকুয়েশনটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা এই বাড়ির কাজগুলো করার চেষ্টা করবো। যদি কোনো কোশ্চেন থাকে আমার এই ইউটিউব ভিডিও, অথবা তোমরা যে গ্রুপে আছো এসএসসি কমার্স 2027 কমার্সের সমস্ত ক্লাসগুলো নিয়ে, সাবজেক্টগুলো নিয়ে আমি পড়াবো, তো ওইটার ফেসবুক গ্রুপে
তুমি এবং তোমার যারা হচ্ছে অভিভাবক তাদেরকে যুক্ত হও, যাতে করে আমরা অ্যাকাউন্টিং প্রফেশনকে আমরা লিড দিতে পারি, আমরা একটা বাংলাদেশের অ্যাকাউন্টিং প্রফেশনকে আগিয়ে নিতে পারি, এবং তোমরা যাতে করে পেশা হিসেবে অ্যাকাউন্টিংকে বেছে নিতে পারো এবং তোমাদের সমাজে এবং জাতিতে জাতি গঠনে ভূমিকা রাখতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।